আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো ছিলে, পাশাপাশি মনোযোগ দিয়ে পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলে। তাই তো একেএমএস অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি ফারহানা মজুমদার সাথে আছি প্রতিবারের মতো পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাস নিয়ে। আজকে তোমাদের আমি বাংলা ব্যাকরণ নিয়ে কিছু কথা বলবো। এর আগে চলো আমরা গত ক্লাসের যা পড়িয়েছিলাম সেই বিষয়ে একটু জেনে নিই। গত ক্লাসে আমি তোমাদেরকে জ্যোতিরিন্দ্র মৈত্রের ঘাসফুল কবিতাটি পাঠ করে শুনিয়েছিলাম। তোমাদের মনে আছে? তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে শুনেছিলে। আর সেখান থেকে আমি কয়েকটি কথা বলেছিলাম কবির নাম নিয়ে। কবিতার যিনি রচনা করেছেন সেই কবির নামটা সচেতনভাবে তোমরা লিখবে, কারণ তোমাদের 2 নম্বরে একটি প্রশ্ন দেয়া থাকে। সেখানে অনেক সময় কবিতাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে, কবিতাংশটির কবির নাম কি, যদি ওরকম প্রশ্ন এসে থাকে অবশ্যই তোমাদেরকে সচেতনভাবে কবির নাম লিখতে হবে। এছাড়াও আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলেছিলাম। গত ক্লাসে আমরা দেখেছিলাম যেটা প্রশ্নপত্র কাঠামোর 11 নম্বরে থাকে তোমাদের কবিতাংশ থেকে প্রশ্নোত্তর, তাই না? তোমরা কিন্তু জানো আমি খুব সুন্দরভাবে চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। আজকে আরেকটু মনে করিয়ে দেয়া। দেখো, আমরা যখন কবিতা তোমাদেরকে পাঠ্য বই থেকে যে কোনো 6 লাইন বা 8 লাইনের আলোকে আমরা মূলভাব লিখতে বলি, সেই ক্ষেত্রে কিন্তু আমি গত ক্লাসে বলেছি একটি সমস্যার সম্মুখীন আমরা বারবার শিক্ষকরা হয়ে থাকি। সেটা হচ্ছে খাতার মধ্যে পুরো কবিতাটির মূল ভাব লিখে ফেলে, তাই নয় কি? আমি বলেছিলাম সেটা তোমরা করবে না, না করে যে 6 বা 8 লাইন কবিতাংশটির মূল ভাব চাওয়া হয় তোমরা তা সুন্দরভাবে খাতায় উপস্থাপন করবে। এছাড়াও আমি আরেকটি কথা বলেছিলাম কবিতাংশ থেকে প্রশ্নোত্তরের সময়, সেটা হচ্ছে 3 নম্বরে যে প্রশ্নটি থাকে, আমি কিন্তু বলেছি যে কবিতা থাকবে সেই কবিতা সম্পর্কিত কোনো প্রশ্ন দেয়া থাকবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি একটু বাসায় চর্চা করে যাও কবিতার যে কোনো 6 বা 8 লাইন থেকে, তোমরা কিন্তু সুন্দরভাবে খাতায় উপস্থাপনটা করতে পারবে। আর তোমাদেরকে আমি বাড়ির কাজের কথা বলেছিলাম, বাসায় চর্চা করতে বলেছিলাম, করেছো সবাই? হ্যাঁ, তোমরা করেছো। এছাড়াও আর কি পড়িয়েছিলাম বলতো? সমর্থক শব্দের কথা বলেছিলাম। সমর্থক শব্দ পড়ার ফলে আমাদের মধ্যে কি তৈরি হয়? ভাষার কি একটা সৌন্দর্য বৃদ্ধি পায়, আমরা দেখতে পাই। তারপর আমাদের মধ্যে শব্দের কি ভান্ডার বেড়ে যায়, তাই না? আমরা ইচ্ছা মতো কি শব্দগুলো চয়ন করতে পারি। এছাড়াও আরো কিছু বিষয় নিয়ে কথা বলেছি, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল রচনা। আমি তোমাদের গত ক্লাসে চেষ্টা করেছি 10টি রচনার কথা বলে দেওয়ার জন্য। 10টি রচনা তো আর 1 সপ্তাহের মধ্যে তো পুরোপুরি পড়ে ফেলা সম্ভব নয়, আমি তা জানি। তাই আজকে আমি তোমাদের রচনা নতুন করে আর বলবো না। আমি গতদিন যে রচনাগুলো দিয়েছিলাম মনে আছে? আমাদের দেশ, 21শে ফেব্রুয়ারি, জাতীয় ফল ফুল নিয়ে কথা বলেছিলাম, হ্যাঁ, মুক্তিযুদ্ধ বলেছিলাম। তোমরা এই রচনাগুলো খুব খাতার মধ্যে তৈরি করবে। তৈরি করার ফলে তুমি যখন সেটা বারবার পড়ে যাবে বা বাসায় লিখবে, খুব সুন্দরভাবে কি তোমার আয়ত্তে তা চলে আসবে। তো আসো আজকে ক্লাসে যাওয়া যায়। আজকে আমি দেখো বোর্ডে লিখে রেখেছি বাংলা ব্যাকরণ নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আজকে আলোচ্য বিষয়ে প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো ভাষা। আর পঞ্চম শ্রেণীতে তোমাদের একটি টপিকস থাকে, তোমরা হয়তো তা জানো। প্রশ্নপত্র কাঠামোর 5 নং টপিকসটি যে বিষয়টি নিয়ে, তা হচ্ছে কি সাধু ভাষা থেকে চলিত ভাষার কি ক্রিয়াপদে রূপান্তরকরণ বা লিখন, তাই না? তোমরা কিন্তু ক্লাসে কি তা করেছো। যেহেতু এখন আমরা তো জানি সবাই আমরা কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু আমি তো সব প্রতি ক্লাসে কি প্রায় তোমাদের বলে আসছি যে করোনা ভাইরাসের মধ্য দিয়ে আমরা একটা সংকটময় পরিস্থিতি প্রতিনিয়ত পার করলেও পড়াশোনা কিন্তু কি থেমে থাকবে না, আমাদেরকে কি চালিয়ে যেতে হবে। তাই দেখো আজকে প্রতিদিনই নতুন কিছু টপিকসের সাথে আজকে তেমনি একটি
প্রশ্নপত্র কাঠামোর 5 নং যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব, সাধু ভাষা থেকে চলিত ভাষার রূপান্তর করা। তো আমার কথা হচ্ছে সাধু ভাষা, চলিত ভাষা। আচ্ছা, এই সাধু ভাষা, চলিত ভাষা, এইখানে যাওয়ার আগে ভাষা কি সে সম্পর্কে কি আমাদের একটু ধারণা থাকা উচিত না? তোমরা কিন্তু জানো, তারপরেও কি তোমাদেরকে একটু ধরিয়ে দেওয়া, এটা একজন শিক্ষকের কি কর্তব্য। তোমরা সবই জানো, কারণ তোমরা আগেও কিতাব পড়ে এসেছো। তাহলে আসো আজকে আমরা ভাষা নিয়ে কথা বলি। দেখো, মনের ভাব প্রকাশ করার মাধ্যমকে কি আমরা ভাষা বলি। যদি আমি এক কথায় বলি এটা বলা হয়, কিন্তু এই ভাষাটা যে আমি ভাষার যে সংজ্ঞাটা তোমাদের সামনে যেটা আমি বললাম, এটার মধ্য দিয়ে কি আমার পুঙ্খানুপুঙ্খ যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি ভাষার, তা কি চলে আসছে? চলে আসছে না। তাহলে দেখো, যদি একটু বিস্তারিতভাবে আমরা জানতে চাই। আচ্ছা, এর আগে আরেকটি বিষয়, মজার একটি বিষয় তোমাদেরকে বলি। দেখো, তোমরা যখন সবাই ক্লাসে বসো, একসাথে থাকো, আমি যখন ক্লাস নিই বা আমি বা যে কোনো শিক্ষক যখন ক্লাসে থাকেন, মাঝে মধ্যে কি তোমাদের বান্ধবী বা বন্ধুরা কি ডাকাডাকি করে না? তখন তোমরা কথা বলতে পারো না, ইশারা করে বোঝাও যে চুপ চুপ, এখন না, পরে, ইশারা বা ইঙ্গিত করে বোঝাও। কিন্তু এর মধ্যে কি হয়, তোমার সেই বন্ধু দেখা যায় কি অনেক সময় বুঝতে পারে, আবার কি অনেক সময় বুঝতে পারে না, দেখা যায় পুনরায় তোমাকে আবার জিজ্ঞেস করে। তো আমি যে তোমাদেরকে একটি মজার বিষয় মাত্র বললাম, এর থেকে কিন্তু তোমরা বুঝতে পারছো যে সবসময় কি ইশারা ইঙ্গিতের মাধ্যমে মনের ভাবকে সম্পূর্ণভাবে প্রকাশ করা যায় না। মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে গেলে তাহলে কি দরকার বলো তো? হ্যাঁ, কণ্ঠধ্বনির দরকার। অর্থাৎ দেখো, আমি যদি তোমাদেরকে সংজ্ঞাটা সুস্পষ্টভাবে বলতে চাই, তাহলে একটি কথা না বললেই নয়। মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য বাকযন্ত্রের সাহায্যে, দেখো আমি আবারও বলছি, মনের ভাব প্রকাশ করার জন্য বাকযন্ত্রের সাহায্যে অর্থবোধক যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকে, তাকে কি বলে? ভাষা বলে। তাকে কি বলে? ভাষা বলে। একটু খেয়াল করো, আমি লিখে নিয়ে এসেছি তোমাদের জন্য, খেয়াল করলে দেখতে পারবে। ভাষা, মনের ভাব প্রকাশ করার জন্য বাকযন্ত্রের সাহায্যে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি আমরা উচ্চারণ করে থাকি, তাকে আমরা কি বলি? ভাষা বলি। বুঝতে পারছো? কারণ সাধু ভাষা, চলিত ভাষা তুমি যদি রূপান্তর করতে যাও, তোমাকে আগে ভাষা কি তা জানতে হবে। ভাষা সম্পর্কে আমার মনে হয় সবারই একটা সুস্পষ্ট ধারণা থাকা উচিত। কারণ প্রথমেই আমি বলে দিয়েছিলাম যে এক কথায় যদি বলি মনের ভাব প্রকাশ করার মাধ্যম কি ভাষা বলে না, এর মধ্য দিয়ে কিন্তু পুরোপুরি ভাষার সংজ্ঞাটা চলে আসছে না। কারণ আমরা মানুষকে সৃষ্টি সেরা জীব। আর তোমরা কি জানো সকল মানুষের ভাষা কি দ্বারা সৃষ্ট? বাকযন্ত্রের দ্বারা। এখন হয়তো তোমাদের মধ্যে একটা প্রশ্ন মনে মনে কাজ করছে, তোমরা যদি আজকে ক্লাসে থাকতে অবশ্যই কি আমাকে তোমরা জিজ্ঞেস করতে যে বাকযন্ত্র কি। তাহলে আসো আজকে আমরা বাকযন্ত্র সম্পর্কে তোমাদেরকে একটু বলবো। দেখো, গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক ইত্যাদি বাক প্রত্যঙ্গকে এক কথায় কি বলে? বাকযন্ত্র বলে। অর্থাৎ আমি আবারও বলছি, গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক ইত্যাদি বাক প্রত্যঙ্গকে এক কথায় বাকযন্ত্র বলে। অর্থাৎ পঞ্চম শ্রেণীর অনুযায়ী তোমাদেরকে যদি আমি এর থেকে বেশি ডিটেলস বলতে যাই, যদি তোমরা আজকে আমার সামনে উপস্থিত থাকতে, ক্লাসে থাকতে, তাহলে কি তোমাদেরকে সুন্দরভাবে বিষয়টা আরো বোঝানো যেত। যেহেতু আমরা আগেই বলেছি যে করোনা ভাইরাসের কারণে আমরা কেউ একত্রিত হতে পারছি না, তবে আমরা চেষ্টা করছি যাতে তোমাদের ত্রুটিটা যাতে কিছুটা হলেও, তোমাদের যে ত্রুটিটা হয়ে যাচ্ছে, অর্থাৎ যে ঘাটতি থেকে যাচ্ছে আমাদের পড়াশোনা, সেটা যাতে কিছুটা হলেও আমরা লাঘব করতে পারি, তাই কি এই অনলাইন ক্লাসের আয়োজন। আমি আশা করছি ইনশাআল্লাহ পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই ক্লাসে তোমাদেরকে এই বিষয়টা আবার পুনরায় করিয়ে দিব। দেখো, তাহলে আমরা ভাষা জানলাম, বাকযন্ত্র কি সেটা আমরা জানলাম। তুমি কি বুঝতে পারছো? যদি কোনো কারণে কথা বুঝতে অসুবিধা হয় বা তোমাদের মনে হয়ে থাকে যে না আমি তো বুঝতে পারছি না, কঠিন লাগছে, তাহলে তোমরা পুনরায় ভিডিওটি দেওয়া থাকবে লিঙ্কে, সেখান থেকে কি আবার দেখে নিবে
বা আমার নাম্বার তো দেয়াই আছে, ফোন করে নেবে, ঠিক আছে? আসো আমরা আজকে ভাষার পরে আরেকটা যে বিষয়টি সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, এর আগে তোমাদেরকে একটু প্রশ্ন করি। আচ্ছা বলো তো, আমরা সবাই কোন ভাষায় কথা বলি? জানো আমরা সবাই কোন ভাষায় কথা বলি? খুবই সহজ কিন্তু। হ্যাঁ, আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি। কারণ কি, বাংলা আমার কি মায়ের ভাষা, মাতৃভাষা। দেখো, মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। অতুল প্রসাদ সেনের এই দুইটি পংক্তির মধ্য দিয়ে কিন্তু অনেক বিস্তারিত বিষয় চলে আসে। তো সেই বাংলা ভাষার আমরা যদি আলোচনা করতে যাই, আমি লিখে রেখেছি আলোচ্য বিষয় সমূহে। দেখো, বাংলা ভাষা, হ্যাঁ, বাংলা ভাষার কিন্তু বিভিন্ন রূপ রয়েছে। আমি ক্লাসের শুরুতেই বলেছি আজকে তোমাদের আমি ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমরা প্রথমেই ভাষা নিয়ে কথা বলেছি, এখন আমরা বাংলা ভাষার বিভিন্ন রূপ সম্পর্কে জানবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি জানি তোমরা ইতিমধ্যেই খাতা কলম নিয়ে কি বসে পড়েছো। যারা এখনো খাতা কলম নিয়ে বসো নাই, তারা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো, ঠিক আছে? কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, একটু মনোযোগ দিয়ে শুনো, বুঝতে পারবে ধারাবাহিকভাবে, ঠিক আছে? দেখো, বাংলা ভাষা, বাংলা ভাষার বিভিন্ন স্তর রয়েছে। মূলত আমরা যদি চিন্তা করে থাকি বাংলা ভাষাকে, দেখো দুই ভাগে করা যায়, মৌখিক বা কথ্য ভাষা, আরেকটি হচ্ছে কি লৈখিক ভাষা। খেয়াল করে দেখো, বাংলা ভাষার মৌখিক একটি স্তর হচ্ছে মৌখিক বা কথ্য ভাষা, আর একটি স্তর হচ্ছে লৈখিক ভাষা। মৌখিক ভাষা থেকে না আমরা মজার কিছু জানবো আজকে। এই জানার আগে আমরা ভাগটা দেখিনি। সেই মৌখিক ভাষাকে আবার দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। দেখো, একটি হচ্ছে আঞ্চলিক কথ্য ভাষা, আরেকটি কি বললাম প্রমিত ভাষা। আঞ্চলিক কথ্য ভাষা, আরেকটি হচ্ছে প্রমিত ভাষা। আর লৈখিক ভাষাকেও দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে সাধু ভাষা, অপরটি কি চলিত ভাষা। বুঝতে পারছো? আসো আমরা সেই স্তরগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করি। কারণ কি, জানার কি কোনো শেষ আছে বলো? তুমি যত বেশি জানবে তত বেশি কি তোমার মধ্যে কি একটা কি তৈরি হবে বলো তো? দক্ষতা তৈরি হবে। সেই দক্ষতা কি তোমার স্বপ্ন পূরণের প্রত্যয় হিসেবে কি কাজ করবে, ঠিক আছে? তো দেখো, আজকে আমরা প্রথমে যেটা বলেছি, বাংলা ভাষাকে দুটি স্তরে ভাগ করা যায়। একটি হচ্ছে মৌখিক বা কথ্য ভাষা, আরেকটি হচ্ছে লৈখিক ভাষা। মৌখিক ভাষা কি? আসলে মৌখিক ভাষার যদি সংজ্ঞায়নে আমরা যাই, তাহলে আমরা দেখব আমরা সবসময় যে ভাষায় কথা বলে থাকি, অর্থাৎ কি তোমরা সবসময় যে ভাষায় কথা বলে থাকো বা আমরা সবসময় যে ভাষায় কথা বলে থাকি, তাকে আমরা কি বলবো? মৌখিক বা কথ্য ভাষা বলে থাকবো। এখন দেখো, মৌখিক বা কথ্য ভাষা দুই প্রকার আমরা মাত্র দেখেছি। একটি হচ্ছে কি আঞ্চলিক ভাষা, অপরটি কি প্রমিত ভাষা। আঞ্চলিক ভাষা, প্রমিত ভাষা। আঞ্চলিক ভাষা নিয়ে যদি কথা বলতে যাই, তাহলে কি আমরা যখন তোমাদের ক্লাস করাই বা এমনিতে সাধারণভাবে আমরা যখন কথা বলি, তখন দেখা যায় আমরা স্বভাবতই যেভাবে কথা বলে থাকি, কিন্তু কোনো বন্ধু বান্ধবের সাথে বা বাসায় যখন কথা বলি, আমরা কিন্তু সেভাবে কথা বলি না। আমাদের অঞ্চল ভেদে যে ভাষাগুলো রয়েছে, সেই ভাষায় কি আমরা যার যার ভাষায় কথা বলে থাকি। অর্থাৎ খেয়াল করে দেখো, একই ভাষার মানুষেরা বিভিন্ন অঞ্চলে বাস করতে করতে নিজস্ব ভাষারীতি গড়ে তোলে। একই ভাষার মানুষেরা বিভিন্ন নিজস্ব ভাষারীতি কি তারা গড়ে তোলে, আর এটাকে কি বলে? আঞ্চলিক ভাষা বলে। যদি একটু সহজ করে বলি, অঞ্চল ভেদে বিভিন্ন অঞ্চল ভেদে কিন্তু ভাষার তারতম্য হয়ে থাকে, পার্থক্য হয়ে থাকবে। তোমরা খেয়াল করে দেখবে, ময়মনসিংহ অঞ্চলে মানুষ একরকম ভাষায় কথা বলছে, আবার কি যখন চিটাগাংয়ের মানুষ বা সিলেটের মানুষ তারা কি আরেক ভাষায় কথা বলে থাকে, তাই না? কিন্তু এক্ষেত্রে একটি কিন্তু অসুবিধে হয়। দেখো, ক্লাসে যখন তোমরা সবাই থাকো, আমরা 30-35 জন থাকি বা অনেক সময় কম থাকি বা বেশি যাই থাকি না কেন, এক একজন কি আমরা এক অঞ্চল থেকে এসে থাকি। এখন আমার একটি কথা হচ্ছে তোমাদের উদ্দেশ্যে, এই যে এতগুলো মানুষ যখন আমরা কথা বলবো, সবাই যদি সবার আঞ্চলিক ভাষাটা যদি আমরা প্রয়োগ করি ক্লাসে এসে,
তাহলে কি সেই ভাষাটি কি আমাদের সবার বোধগম্য হবে? আমরা কি বুঝতে পারবো? বা মনে করো আমি তোমাদের পড়াচ্ছি, পড়ানোর সময় আমি যদি আমার আঞ্চলিক ভাষাটা তোমাদের সাথে এসে যদি প্রয়োগ করে থাকি, তোমরা কি বুঝতে পারবে? সবাই তো কি আমার অঞ্চলে নাও হতে পারো, তাই না? আর এই অঞ্চল ভেদে আমরা যে ভাষা ব্যবহার করে থাকি সেটাই কি আঞ্চলিক ভাষা। বুঝতে পারছো? একটু ভালোভাবে শোনো। আমি তো বললাম যে ভিডিওটা কি লিংকে দেয়াই থাকবে। দেখো আমি আমার দ্বিতীয় ক্লাসে আমি মনে হয় তোমাদের বলেছিলাম যে অজ্ঞের মতো কোনো কিছু জানার চেয়ে না জানা অনেক ভালো। একজন শিক্ষার্থীকে সে যদি সুস্পষ্ট সাধু ভাষা থেকে চলিত ভাষার রূপান্তর করা, তাকে অবশ্যই বাংলা ভাষার স্তরগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। আর একটা মজার বিষয় কি জানো? মজার বিষয় হচ্ছে এই যে তোমাদের আমি ভাষার সংজ্ঞা বললাম, বাংলা ভাষার স্তরের কথা বললাম, এখন আঞ্চলিক ভাষার কথা বলছি। আঞ্চলিক ভাষা কি তোমরা জানো না? জানো, কিন্তু হয়তো সংজ্ঞাটা ঠিক ওভাবে তোমরা জানতে না, তাই না? এখন আসো আমরা দেখি প্রমিত ভাষা কি। এই যে আমি মাত্রই তোমাদের বললাম এক একজন এক এক অঞ্চল থেকে আমরা এসে থাকি। কেউ যদি সবাই যদি সবার আঞ্চলিক ভাষাটা যদি আমরা ক্লাসে এসে যদি প্রয়োগ করি, সেটা এতটা বোধগম্য আমাদের সবার নিকট হয়ে উঠবে না। আর এর থেকে পরিত্রাণ পাওয়ার কিন্তু একটি উপায় আছে। মৌখিক ভাষার একটি স্তরের কথা বলছি। হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো আমি যে স্তরটির কথা এখন বলবো, প্রমিত ভাষা। অর্থাৎ দেখো, এটা ধারণা করা হয় যে ভাগীরথী নদীর তীরবর্তী এলাকার ভদ্র শিক্ষিত মার্জিত একটি ভদ্র শিক্ষিত মানুষের ভাষাকে পরিমার্জনা করে একটি কি পরিপূর্ণ রূপ দেওয়া হয়েছে। অর্থাৎ এমন একটি ভাষাকে বেছে নিয়ে সবার মুখে মুখে ছড়িয়ে দেওয়া হয়েছে বা আমরা সবাই ব্যবহার করে থাকি, যে ভাষাটি কি যে অঞ্চলেই হয়ে থাকুক না কেন সবার নিকটে কি বোধগম্য হয়ে থাকবে। আজকে তোমাদের একটু আমি ডিটেলসে বললাম, যদি আরো সহজ করে বলি তাহলে খেয়াল করো, বিভিন্ন ভাষারীতি কালক্রমে পরিমার্জিত হয়ে সর্বজনবোধ্য ও গৃহীত একটি ভাষা হচ্ছে কি প্রমিত ভাষা। আমি প্রমিত ভাষার ক্ষেত্রে দুটি শব্দ বলছি, খেয়াল করো। একটি বলছি পরিমার্জিত, একটি বলছি কি সর্বজন বোধ্য। তুমি কি সর্বজন বোধ্য কথাটি বোঝো? কথাটি কি তোমরা বোঝো সর্বজন বোধ্য কি? যদি না বুঝে থাকো, দেখো বলছি সবার থেকে কি সর্ব, অর্থাৎ সবার নিকট কথাটি বোঝা যাবে, আমরা বুঝতে পারবো। যেমন আমি তোমাদের সাথে এখন কথা বলে যাচ্ছি, বা যে কোনো শিক্ষক ক্লাসে এসে যখন কথা বলে বা যে কোনো জায়গায় তোমরা যখন যাও, দেখবে সবাই কি সুন্দর ভাষায় কথা বলছে, তাই না? বা কথা বলার চেষ্টা করছে। সেই ভাষাটা যখন আমরা সবাই বুঝতে পারি বা বুঝতে সক্ষম হই, সেটাই তো সর্বজন বুদ্ধ, তাই নয় কি? তাহলে বুঝতে পারছো? আর এই যে ভাষাগুলো যেটা বললাম, অঞ্চলভেদে ভাষাগুলো এক একজন এক এক জায়গা থেকে আসে, এক একটা অঞ্চলের ভাষা তারা তাদের নিজেদের মধ্যে কি এমনিতে আয়ত্ত হয়ে যায়। হ্যাঁ, আঞ্চলিক ভাষার একটা মজার জিনিস আছে জানো, আঞ্চলিক ভাষা কিন্তু কখনো চর্চা করে শিখতে হয় না। কিন্তু প্রমিত যে ভাষাটার কথা তোমাদেরকে আমি বলার চেষ্টা করছি, এখানে কিন্তু একটু বেশ তোমাকে চর্চা করে শিখতে হবে। তুমি চাইলে কিন্তু চট করে বলে ফেলতে পারবে না। বুঝতে পারছো কি বলছি? তো দেখো, যদি এক কথায় বলি, ভাষার গ্রহণযোগ্য ও পরিমার্জিত রূপকে আমরা প্রমিত ভাষা বলি। বোঝা গিয়েছে? আবারও বলছি, এক কথায় যদি বলে থাকি ভাষার গ্রহণযোগ্য ও পরিমার্জিত রূপকে আমরা প্রমিত ভাষা বলে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমরা ইনশাআল্লাহ আমার বিশ্বাস এই বিষয়টি সম্পর্কে যখন আলোচনা শেষ হবে তখন তোমরা কি ধারাবাহিকভাবে বুঝতে পারবে। শুধু ক্লাসটা মনোযোগ সহকারে দেখে যাও, ইনশাআল্লাহ তোমাদের মনের ভিতরে এখন যে সংশয়ের উদয় হচ্ছে
হ্যাঁ, সব কি কেটে যাবে। তো দেখো আমরা যেটা নিয়ে কথা বললাম, ভাষা পড়লাম, বাংলা ভাষা কি সেটা জানলাম, বাংলা ভাষার বিভিন্ন রূপের মধ্যে আমরা যে বিভিন্ন রূপের স্তর আছে, দুটি স্তরের কথা বলেছি, একটি হচ্ছে মৌখিক আর একটি লৌকিক। তাহলে চট করে বলে ফেলো তো মাত্র কোন স্তরটি আমরা শেষ করলাম? হ্যাঁ, আমরা মাত্র মৌখিক ভাষাটি কি শেষ করলাম, যেটা মুখে মুখে আমরা সবাই বলে থাকি বা ব্যবহার করে থাকি, তাই না? তাহলে আসো এখন আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে কি ভাষার লৈখিক ভাষা বা বাংলা ভাষার একটি গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে লৈখিক ভাষা। লিখে আমরা যখন যেটা প্রকাশ করার চেষ্টা করি, এই লৈখিক ভাষা কিন্তু আমরা মাত্র কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখিয়েছিলাম। এই লৈখিক ভাষা দুই ধরনের, সাধু ভাষা, চলিত ভাষা। বুঝতে পারছো? তো দেখো, সাধু ভাষা, চলিত ভাষা, সেখান থেকে তো আমাদের প্রশ্ন থাকে 5 নম্বরে। সাধু ভাষা থেকে রূপান্তর করতে হয় চলিত ভাষায়। তো সাধু ভাষা কি জানতে ইচ্ছে করছে না? ইচ্ছে করছে? তাহলে ভালো মনোযোগ সহকারে শোনো। দেখো, সাধু ভাষা হচ্ছে এমন একটি ভাষা যেখানে আঞ্চলিক মুক্ততা, অর্থাৎ আঞ্চলিক মুক্ত থাকবে এবং গৌরবঙ্গিক থাকবে ভাষাটি, ব্যাকরণের নিয়ম অনুযায়ী চলবে এবং আরেকটা বিষয় কি জানো, অপরিবর্তনশীল হয়ে থাকবে। অপরিবর্তনশীল কি বোঝো? মানে পরিবর্তিত হবে না। আরেকটি জিনিস আছে সাধু ভাষা চেনার সহজ একটি উপায় আছে, সেটা হচ্ছে ক্রিয়াপদ এবং সর্বনাম পদের, আমি আবারও বলছি, ক্রিয়াপদ এবং সর্বনাম পদের পূর্ণরূপ ব্যবহৃত হয়ে থাকে। কি বললাম? ক্রিয়াপদ এবং সর্বনাম পদের পূর্ণরূপ যে ভাষায় ব্যবহৃত হয় তাই কি সাধু ভাষা। যদি উদাহরণ দিই, যেমন দেখো, আমি তাহার গান শুনিয়াছি। দেখো আমি আবারও বলছি, আমি তাহার গান শুনিয়াছি। তাহার বললাম, এটি কোন পদ বলো তো? সর্বনাম পদ। পদ তোমাদের জানতে হবে। এই সাধু ভাষা থেকে চলিত ভাষার রূপান্তরণ করার ক্ষেত্রে ভাষা যেমন জানতে হবে, সাধু ভাষা কি চলিত ভাষা যেমন বলে যাচ্ছি, তেমনি তোমাদেরকে পদ সম্পর্কেও চেষ্টা করবো একটি সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য। ঠিক আছে? আসলে আগে সাধু ভাষার সংজ্ঞাটা আমরা আরেকবার একটু ভালোভাবে জেনে নেই। যে ভাষা রীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ পূর্ণরূপে বর্তমান থাকে তাকে সাধু ভাষা বলা হয়। বুঝতে পারছো? অর্থাৎ দেখো, তোমাদের পঞ্চম শ্রেণীতে 5 নম্বরের যে প্রশ্নটি থেকে থাকে, তোমরা জানো সাধু ভাষা থেকে চলিত ভাষার ক্রিয়াপদের রূপান্তর করো। সেখানে অনেক সময় দেখা যায় কি ক্রিয়াপদটা দেওয়া থাকে প্রশ্নে, বা অনেক সময় একটি বাক্য তুলে দেওয়া থাকে, বাক্যটি নিচে আন্ডারলাইন করা থাকে। তো সেটা তোমরা কিভাবে প্রশ্নের সেই প্রশ্নটি তোমরা কিভাবে সুন্দরভাবে খাতায় উপস্থাপন করবে ইনশাআল্লাহ তা বলবো। এর আগে আমরা চলিত ভাষার সংজ্ঞাটা এখন জেনে নিব। চলিত ভাষা কি আসলে আমরা জেনে নেই। বাংলা ভাষার বিভিন্ন স্তরের যে দুটি স্তরের মধ্যে যে দুটি স্তর রয়েছে, মৌখিক ভাষা, লৈখিক ভাষা। মৌখিক ভাষা তো জানলাম, লৈখিক ভাষার দুই ভাগে বিভক্ত হয়ে থাকে। একটি তো বললাম মাত্র সাধু ভাষা, এখন আমরা যেটা জানবো সেটা কি চলিত ভাষা। তো দেখো, চলিত ভাষা কি? চলিত ভাষা দেখো, সাধু ভাষায় আমি বললাম না যে অপরিবর্তনীয়, পরিবর্তন করা যাবে না। চলিত ভাষা কি প্রতিনিয়ত কি পরিবর্তনশীল। এবং আমরা সাধু ভাষায় মাত্র বললাম না যে ক্রিয়াপদ এবং সর্বনাম পদের পূর্ণরূপ ব্যবহৃত হয়ে থাকে। চলিত ভাষায় তার কি হবে? উল্টা হবে, সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হবে। বুঝতে পারছো? অর্থাৎ ক্রিয়াপদ এবং সর্বনাম পদে সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হবে, পরিবর্তনশীল হবে এবং কি হবে? চলিত ভাষা নাটকের ক্ষেত্রে বা নাটকের কোনো সংলাপের ক্ষেত্রে কি তা উপযোগী। তাহলে কি বুঝতে পারছো চলিত ভাষা কি? তাহলে একটি উদাহরণ দিই। মাত্র যে উদাহরণটি আমি সাধু ভাষার ক্ষেত্রে প্রয়োগ করলাম তোমরা শুনে থাকবে। আমি বলেছি, আমি তাহার গান শুনিয়াছি। আমি কি বলেছি? আমি তাহার গান শুনিয়াছি। তাহলে যদি চলিত ভাষায় এটাকে বলি, আমি তার গান শুনেছি। আমি তার গান শুনেছি।
দেখো এই এত ডিটেলসে তোমাদের উদ্দেশ্যে বলা যাতে কি তোমরা একদম গোড়া থেকে জিনিসটা বুঝতে পারো বা বুঝতে সক্ষম হও। তো দেখো আমরা সাধু ভাষা চলিত ভাষা জানার পরে আরেকটি যে বিষয়টা জানবো, আমরা রূপান্তরকরণ দেখাবো। রূপান্তরকরণ সম্পর্কে আমরা কথা বলবো, আমরা কিভাবে খাতা উপস্থাপন করব সেটাও তোমাদেরকে বলে দিব আমি। এর আগে সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তরকরণের ক্ষেত্রে আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানতে হবে সেটা হচ্ছে পদ। সেটা কি বললাম? পদ। কারণ দেখো আমি মাত্র তোমাদের বলছি সাধু ভাষা থেকে চলিত ভাষায় ক্রিয়াপদের রূপান্তরকরণ। এখন তোমাদের মনে তো প্রশ্ন হবে না যেটা পদ কি, ক্রিয়াপদ কি? জেনে থাকলেও কি? হ্যাঁ জানি, তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে। আমি ক্লাসে যখন দেখিয়েছিলাম অবশ্যই তোমরা সেটা মনোযোগ দিয়ে শুনেছিলে, কিন্তু ওই যে অনেকদিন যখন পড়া হয় না, এই বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে না, দেখা যায় অনেকে ভুলে গেলেও তা আজকে কি পুনরায় মনে হয়ে যাবে। তো দেখো পদ সম্পর্কে যদি একটু বলি, একেবারে সংক্ষেপ করে যদি বলা যায়, বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে আমরা পদ বলবো। শুধুমাত্র তোমাদের জানার উদ্দেশ্যে বলা। কারণ কি আমরা এই পর্যন্ত যখন যা যা পড়িয়েছি, যেমন যুক্ত বর্ণ, সমর্থক শব্দ, হ্যাঁ আমরা বিরাম চিহ্ন করেছিলাম, আমরা এছাড়াও কি করেছিলাম অনুচ্ছেদ প্রশ্ন তৈরি করা। আমরা কি একটু শুরু থেকেই একদম গোড়া থেকে জানার চেষ্টা করেছি না? কারণ কি তুমি যদি সেটার আদি অন্ত যদি পুরো একটা বিষয় জেনে না, তাহলে কি তোমার বিষয়টা বুঝতে সুবিধা হবে। কারণ বুঝে একটি জিনিস যখন তোকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে, সেটা তোমার জন্য উত্তর করা কি খুব সহজ। আর মুখস্থ করে তো উত্তর করাটা কি আমার কাছে মনে হয় একটু বেশি কঠিন। কারণ কত জিনিস তুমি মুখস্থ করবে বলো? তুমি যদি একটা বিষয় সম্পর্কে স্পষ্টভাবে নাই বুঝে থাকো, মুখস্থ করে তা তুমি কতক্ষণ মনে রাখতে পারবে? তাই দেখো তোমাদের অনেকের কাছে হয়তো মনে হতে পারে এত কঠিন একটা টপিক সাধু ভাষা থেকে চলিত ভাষা রূপান্তর কর, আসলে কিন্তু না, এত কঠিন নয়। তোমার শুধু একটি কাজ করা, একজন শিক্ষার্থী কি বৈশিষ্ট্য হওয়া উচিত? সেই শিক্ষকের কথা মনোযোগ সহকারে শুনবে, বারংবার শুনবে, এবং যেখানে বুঝতে অসুবিধা হবে শিক্ষককে জিজ্ঞাসা করবে। যেহেতু এখন জিজ্ঞেস করার সুযোগ নেই, কিন্তু মোবাইল তো আছে আমাদের, ফোন করে কি তা সুন্দরভাবে আবার চাইলেই তুমি কি জেনে নিতে পারো। তো দেখো পদ যদি আমরা বলে থাকি, পদ প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে সব্যয় পদ, আরেকটি কি অব্যয় পদ। সব্যয় পদকে কিন্তু 4 ভাগে ভাগ করা হয়ে থাকে। কয় ভাগে বললাম? 4 ভাগে। তো দেখো প্রথমটি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং কি ক্রিয়া। আরেকটি কি রয়ে গেল প্রধানতর মধ্যে? অব্যয় পদ। তাহলে অনেক সময় এভাবেও বলা হয় যে পদ মোট কত প্রকার। যদি মোট বলি 5 প্রকার, কিন্তু প্রধানত বললে 2 প্রকার। বুঝতে পারছো? তো আমি বিশেষ্য, বিশেষণ তোমরা হয়তো জেনে থাকবে, কোনো কিছুর নাম বোঝালে বিশেষ্য হয়, দোষ গুণ অবস্থা বিশেষণ, অর্থাৎ ওই বিষয়গুলো সম্পর্কে ডিটেলসে আমি আজকে না গিয়ে তোমাদেরকে ছোট করে একটি কথাই বলবো ক্রিয়াপদ সম্পর্কে। কারণ তোমাদের প্রশ্নে কিন্তু থেকে থাকে চলিত সাধু ভাষা থেকে চলিত ভাষার ক্রিয়াপদে রূপান্তর করা। আমি আজকে কথাগুলো চেষ্টা করছি একটু ধীর গতিতে বলার জন্য, যাতে তোমরা বুঝতে পারো। আমি আবারও বলছি, ক্লাসটি তো দেয়াই থাকবে লিঙ্কে, তোমরা পুনরায় দেখে নিবে যেখানে বুঝতে অসুবিধা হবে। কিন্তু সাধু ভাষা থেকে চলিত ভাষার রূপান্তর করার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমার উপদেশ হচ্ছে তোমাকে অবশ্যই ভাষা সম্পর্কে জানতে হবে, বাংলা ভাষার স্তরগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। হ্যাঁ, এরপরে ক্রিয়াপদ কি তা তোমাকে বুঝতে হবে। তুমি যদি, কারণ দেখো আমি মাঝখানে মনে হয় বলেছিলাম তোমাদের যে অনেক সময় তোমাদের ক্রিয়াপদ ছোট ছোট পদগুলো দেওয়া থাকতে পারে, আবার কি বাক্যে সে পদটা থাকবে, তোমাকে খুঁজে কি সেখানে আন্ডারলাইন করে পরে লিখতে হবে। তো কি তোমাকে ক্রিয়াপদগুলো বুঝতে হবে না? তাহলে আসো আজকে আমরা ক্রিয়াপদ সম্পর্কে একটু ধারণা তোমাদেরকে দিই। যে পদের দ্বারা কোনো কার্য সম্পাদন করা বোঝায় তাকে কি বলা হয়? ক্রিয়াপদ বলা হয়। যে পদের দ্বারা
কোনো কার্য সম্পাদন বোঝায় তাকে আমরা ক্রিয়াপদ বলে থাকি। সহজ করে বললে কি বলা যায়, যেটা ঠিক কাজ বোঝায়। আমরা কাজ বুঝি না, কাজ করা বোঝালে কি আমরা কি মনে করে থাকবো, সেটা কি ক্রিয়াপদ। বুঝতে পেরেছো? কঠিন লাগছে? কঠিন লাগবে না। তুমি যদি এই বিষয়গুলো না জেনে যদি সাধু ভাষা থেকে চলিত ভাষার রূপান্তরকরণে চলে যাও, তখন তোমার কাছে কঠিন লাগবে। যে একটা পারলেও বিষয়টা কি তোমার কাছে স্পষ্ট হবে না। আচ্ছা, তো দেখো আমরা সাধু ভাষা চলিত ভাষার রূপান্তরকরণের জন্য আমরা বইয়ে বিভিন্ন বই তোমরা কিন্তু কি অনুসরণ করে থাকো, বা আমরা ক্লাসেও কিন্তু কি তোমাদের বিভিন্ন বই থেকে দেখিয়ে থাকি। তো যে বই থেকে তুমি পড়ো না কেন, চেষ্টা করবে বিগত বছরের প্রশ্নের মধ্যে যে সাধু ভাষা থেকে চলিত ভাষার ক্রিয়াপদের রূপান্তরকরণ জানা দেওয়া আছে, চেষ্টা করবে ওগুলো আয়ত্ত করে ফেলার জন্য। হ্যাঁ, ওগুলো যদি আয়ত্ত করতে পারো, তুমি কিন্তু কি খাতায় সুন্দরভাবে তা উপস্থাপন করতে পারবে। দেখো আমি কয়েকটি তোমাদের জন্য নমুনা নিয়ে এসেছি, একটু খেয়াল করো। সাধু ভাষা করি আছে, এটা কি ক্রিয়াপদ না? আমি ক্রিয়াপদ নিয়ে কি বলেছিলাম? ক্রিয়াপদের সংজ্ঞায় যে কাজ করা বোঝাবে, কার্য সম্পাদন করা বোঝাবে। তুমি কি বুঝতে পারছো? কাজ করা বোঝাবে, অর্থাৎ কার্য সম্পাদন করা যখন বোঝাবে তাকে আমরা কি বলবো? ক্রিয়াপদ। করি আছে, হ্যাঁ, তাহলে যদি দেখো করি আছে, করেছে। কারণ আমরা সাধু ভাষার সংজ্ঞায় আমরা কি দেখেছিলাম, কি শুনেছিলাম তোমরা সাধু ভাষার সংজ্ঞায়? তোমরা কিন্তু শুনেছো আমার কাছ থেকে যে সাধু ভাষায় কি হয়, ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়, সর্বনাম পদের পূর্ণরূপ ব্যবহৃত হয়। কিন্তু চলিত ভাষায় কিন্তু রূপটা কেমন হয় আসো দেখি। দেখো করি আছে, এটা কি ক্রিয়াপদের পূর্ণরূপ। কি বললাম? করি আছে কি ক্রিয়াপদের পূর্ণরূপ। যখন সাধু চলিত ভাষা সেটা চলে যাবে করেছে, এটা কি সংক্ষিপ্ত রূপ। বুঝতে পারছো? প্রথম দিকে একটু অসুবিধা হলেও পরে কি যখন তুমি জিনিসটা চর্চা করবে, নিশ্চয়ই কি তুমি বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে। শুধু এখন মনোযোগ সহকারে একটু খেয়াল করো। আমি আবারও বলছি, খেলতেছি, এটা একটা কি ক্রিয়াপদ, পূর্ণরূপে আছে। আমাকে আরো বলে দেওয়া লাগবে সাধু ভাষায় ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হবে। হ্যাঁ, সাধু ভাষায় ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হবে। দেখো এখানে কি বলছি, সংক্ষিপ্ত রূপে খেলছি। ঠিক তেমনি ভাবে পড়িল, পড়ল। পরেরটা দেখো বলিয়া, বলে, বলিয়া বলে, হইয়া হয়ে। খুব সহজ না? নিশ্চয়ই এখন তোমাদের কাছে বিষয়টা কি অনেক সহজ লাগছে, অনেক সহজ লাগবে এবং আরো বেশি কি তোমাদের জিনিসটা মনে থাকবে যদি আমার কথাগুলো প্রথম থেকে সুন্দরভাবে শুনে যাও এবং ওই অনুযায়ী বাসায় তোমাদের যে কোনো বাংলা ব্যাকরণ বইয়ে যে কোনো বই তোমাদের অবশ্যই বাসায় আছে, ওখান থেকে ভাষার সংজ্ঞা, বাংলা ভাষার স্তর, বিভিন্ন রূপ দেয়া আছে, সাধু ভাষা সম্পর্কে বলা আছে, চলিত ভাষা বলা আছে, পদ বলা আছে। তুমি যদি পুনরায় আরেকবার হ্যাঁ আমার কথা অনুযায়ী যদি ওগুলো যদি একটু পড়ে দেখো, দেখবে তোমার কাছে সাধু ভাষা থেকে চলিত ভাষার রূপান্তরকরণটা অনেক কি সহজ হয়ে যাবে। বুঝতে পারছো? তো আসো আজকে আমরা আরেকটি মজার জিনিস করবো। যেহেতু আমরা মোটামুটি বাংলা ব্যাকরণের একটি বিশদ আলোচনা করলাম তোমাদের সাথে, তাই না? চলো আজকে আমরা ক্লাস যখন পড়া কি করি, তোমাদেরকে আমি একটি বিস্তারিত পড়াই, একটি কঠিন পড়া, আরেকটি কি সহজ মজার পড়া পড়াই, তাই না? আজকেও কিন্তু কি তার ব্যতিক্রম হবে না। আচ্ছা, এই যে ভাষা নিয়ে এত কথা বললাম না, অনেক কিছু বোঝালাম, কিন্তু এই যে ভাষার মনের ভাব প্রকাশের জন্য আমি এত বড় করেও বলেছি, একেবারে অনেক বড় করে বলেছি, তাই না? এই যেমন বড় করেও বলা যায়, আবার কি তা ছোট করেও বলা যায়। ছোট করে বলা যায় কি, তোমরা কি বুঝতে পারছো আমি কি নিয়ে এখন কথা বলবো? অর্থাৎ একটি বিষয়কে যেমন বড় করে বলা যায়, আবার কি তা সংক্ষিপ্ত ভাবেও বলা যায়। আরেকটি বিষয় কি জানো, এই যে আমি
কথাটা সংক্ষিপ্ত করে বা ছোট করে বলবো, যখন ছোট করে বলবো সবসময় কিন্তু বিশদ শুনতে ভালো লাগে না। আমরা বলি না ছোট করে বলো, কি বলবো সহজ করে বলো, এক কথায় বলো, এক কথায় বলো। তাহলে বুঝতে পারছো আজকে কি পড়াবো? হ্যাঁ, তোমরা ধরতে পেরেছো। এই যে বড় একটি কথাকে আমরা যখন ছোট করে এক কথায় প্রকাশ করি তা কি শুনতে ভালো শোনা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি এতক্ষণে বুঝতে পারছো। এখন তোমাদের আমি কোন বিষয়টি পড়ানোর চেষ্টা করব, ঠিক তাই তোমাদের প্রশ্নপত্র কাঠামোর 9 নংয়ে যে বিষয়টি দেয়া থাকে, আমি আবারও বলছি, প্রশ্নপত্র কাঠামোর 9 নংয়ে যে বিষয়টি দেয়া থাকে 5 নম্বরে, তার নাম কি? বলে ফেলো তো চট করে। এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ। আমাদের কি দেয়া থাকে? 7টি দেয়া থাকে প্রশ্নে। সেখান থেকে কি আমরা কি করি? যে কোনো 5টির উত্তর আমরা করে থাকি বা 5টির উত্তর করতে হয়। অর্থাৎ আমরা এক কথায় প্রকাশ সম্পর্কে যেটা জানলাম, একটি কথাকে বিশদভাবেও বলা যায়, আবার তার ছোট করেও বলা যায়। যখন আমরা তার ছোট করে বলি তাকে আমরা সংক্ষেপে কি বলে থাকি? এক কথায় প্রকাশ। দেখো, এক কথায় প্রকাশের অপর নাম হচ্ছে বাক্য সংকোচন। এক কথায় প্রকাশের আরেকটি নাম আছে, কি জানো তোমরা? বাক্য সংকোচন। তো বাক্য সংকোচন যদি প্রশ্নে তোমরা দেখো, তোমরা কি অবাক হয়ে যাবে? আজকের পর থেকে কি তোমরা অবাক হবে না, কারণ আমরা মাত্র বললাম এক কথায় প্রকাশের অপর আরেকটি নাম হচ্ছে কি? বাক্য সংকোচন। তো দেখো, আমরা এক কথায় প্রকাশ সম্পর্কে যা যা মাত্র তোমাদেরকে বললাম আমি, সেখান থেকে কিন্তু তোমরা 2টি শিখন ফল সহজেই বের করতে পারবে। পারবে কি? যদি পারো চট করে খাতায় লিখে ফেলো তো, সময় দিচ্ছি তোমাদের, লিখে ফেলো। খাতা নিয়ে বসেছো? আচ্ছা, যারা এখনো খাতা নিয়ে বসো নাই তারা খাতা নিয়ে বসে ফেলো। যারা লিখেছো তো ভালো, যারা লিখো নাই তাদের উদ্দেশ্যে বলা, এক কথায় প্রকাশের ফলে কিন্তু কি হয়? সেই বাক্যটি শুনতে শ্রুতি মধুর শোনা, অর্থাৎ শ্রুতি মধুরতা কি সেই বাক্যটিতে বৃদ্ধি পায় বা শ্রুতি মধুর শোনায়। আরেকটি কি? ভাষার সৌন্দর্য এক্ষেত্রে কি বৃদ্ধি পায়। দেখো, আমি তোমাদের জন্য লিখে নিয়ে এসেছি শিখন ফল। এক কথায় প্রকাশের শিখন ফল শ্রুতি মধুর শোনায়, ভাষার সৌন্দর্য বৃদ্ধি পায়। বুঝতে পারছো? কারণ তোমাদের যে কোনো কিছু শুধুমাত্র আসলে 5ম শ্রেণীর ক্ষেত্রে নয়, এটা আমার মনে হয় সব শ্রেণীর জন্য এটা প্রযোজ্য। তুমি যখন যে বিষয়টি পড়বে না কেন, তুমি চেষ্টা করবে বিষয়টির আপাতমস্তক জানার জন্য। জানার কোনো শেষ নেই। তুমি যত বেশি জানবে তত বেশি কি তোমার মধ্যে একটা কি তৈরি হবে? দক্ষতা তৈরি হবে। এবং সেটা এক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য বা সেটাকে জানার, এই যে তুমি যে জানলে সেটাকে চিরস্থায়ীভাবে ধরে রাখার জন্য বা মনে রাখার জন্য খুব সুন্দরভাবে আরেকটি কাজ করতে হবে। জানো এই কাজটি? দেখো বলি, এই যে তোমাদের আজকে বিষয়গুলো নিয়ে আমি কথা বললাম, এটা তোমরা আরো দীর্ঘস্থায়ীভাবে মনে রাখতে চাও বা মনে করো যে না আমি বিষয়টি সুন্দরভাবে আবার পড়বো, বুঝবো, তাহলে আজকে বিষয়টি ক্লাসটি যখন শেষ হয়ে যাবে তোমার খুব বেশি সময় লাগবে না, কারণ মাত্র বলেছি তো তোমাদের পুরো বিষয়টি কিন্তু মাথায় খুব সুন্দরভাবে কি রয়ে আছে, তাই না? তো তুমি কি করবে? এই যে কথাগুলো বললাম ধারাবাহিকভাবে ক্লাসটি আবার পুনরায় শুনবে, বা যদি না শুনে থাকো তাহলে যে কোনো একটি বই থেকে তুমি আবার সুন্দরভাবে পড়বে। তাহলে দেখবে তোমার আর কোনো সমস্যা হবে না, আর কখনো তোমার এই বিষয়গুলি নিয়ে কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। বুঝতে পেরেছো? কিন্তু তুমি যদি এই বিষয়গুলো বাসায় রেখে দাও, আচ্ছা পরে করবো, পরে হবে না, দেখবে তখন কিন্তু তোমার আর নিশ্চয়ই মনে থাকবে না। এটা হচ্ছে কি অল্প সময়ে অর্থাৎ কম করে বেশি বেশি মনে রাখা এবং কি বেশি বেশি কি নম্বর পাওয়ার একটি সহজ পদ্ধতি। যখন পড়বে, শিক্ষক যখন সেটা পড়িয়ে যাবে, এর পর কি তুমি সেটা অনুশীলন করে ফেলবে বা আবার পুনরায় পড়বে, দেখবে তোমার কখনো ভুল হবে না, মনে থাকবে। আসো, এক কথায় প্রকাশ বিগত বছরের, আমি তো বলেই যাচ্ছি সবকিছুর ক্ষেত্রেই, বিগত বছরের যে প্রশ্নপত্র থেকে যেসব এক কথায় প্রকাশ এসে
থাকে, ওগুলোই মূলত আসলে বেশি গুরুত্ব দিয়ে থাকি আমরা। এছাড়াও তুমি প্রতিটি গল্পের কবিতার আলোকে এক কথায় প্রকাশ কি বিভিন্ন বই তো আছেই তোমাদের কাছে, বিভিন্ন বই প্রায় সব বইতেই দেওয়া আছে গদ্য পদ্যর আলোকে কি এক কথায় প্রকাশ, সেখান থেকে তোমরা পড়ে ফেলবে, ওগুলোও পড়বে। এছাড়া যেটা করবে বিগত বছরের প্রশ্ন থেকে চেষ্টা করবে প্রায় সবগুলোই রপ্ত করে ফেলার জন্য। বুঝতে পেরেছো? তো আসুন কয়েকটি বিষয় নিয়ে আরেক কথা প্রকাশে কয়েকটি তোমাদেরকে দেখাই। দেখো এখানে দেওয়া আছে হরিণের চামড়া। হরিণের চামড়া মানে কি এক কথায় বললে অজেয়। হরিণের চামড়া অজেয়। এরপরে দেখো সাদরে গ্রহণ। সাদরে গ্রহণ, সাদরে গ্রহণ বরণ। বরণ আমরা বলি না, যখন তোমরা যখন কি আমাদের স্কুলে প্রথম যারা এসে থাকে নতুন বছরে নতুন শিক্ষার্থীদেরকে আমরা ক্লাসে এসে বরণ করে নিই না, বুঝতে পারছো? এরপরে নদী ও সাগরে ঢেউ, উর্মি। পরে দেখো শুকনো পাতার শব্দ, মর্মর। খুব সুন্দর শোনায় না? আমরা কিন্তু বলে থাকি শুকনো পাতার শব্দ হচ্ছে, শব্দটা কেমন আমরা আরেকটি কি বুঝাই, মর্মর শব্দ হচ্ছে। দেখো এর ফলে কিন্তু যেমন শ্রুতিমধুর হচ্ছে, পাশাপাশি কি হচ্ছে ভাষার সৌন্দর্যটাও কি বৃদ্ধি পাচ্ছে। তো আজকের ক্লাসে আমরা যা দেখলাম এই পর্যন্ত, এক কথায় প্রকাশ পর্যন্ত কি আমরা চেষ্টা করেছি তোমাদেরকে সুস্পষ্ট একটি ধারণা দেওয়ার জন্য। এখন এই ফরম পূরণ নিয়ে আমি একটা কথা বলবো। ফরম পূরণ দেখো প্রশ্নপত্র কাঠামোর আরেকটি সহজ, একেবারেই সহজ একটি বিষয় হচ্ছে ফরম পূরণ। একেবারেই সহজ। এখন হয়তো বলতে পারো কিভাবে সহজ হলো। আচ্ছা তুমি পঞ্চম শ্রেণীতে পড়ো, তোমার নাম, তোমার বাবার নাম, মায়ের নাম, তুমি কোন শ্রেণীতে পড়ো, তারপরে কোন বিদ্যালয়ে তুমি পড়ো, তোমার রোল কত, এটা কি তোমার জন্য অনেক বেশি কঠিন হয়ে যায়? খুব বেশি কঠিন কি না, তা কিন্তু নয়। আমরা যেটা করি একদম বিশেষ করে তোমাদের যে সমস্যাটা হয় ফর্ম পূরণ, তোমরা কি করো প্রশ্নের যে ফর্ম পূরণটা এসে থাকে ওইটাকে বক্স না করে এভাবে খাতায় তোমরা ঢালাওভাবে লিখে যাও। পরে দেখা যায় আমরা 1 নাম্বার 2 নাম্বার তোমাদের ওখানে কি করি কেটে দিই। আর তুমি চাইলে যদি, আমি তো বারবারই করে থাকি, খাতায় উপস্থাপনের উপরে তোমাদের আসলে নাম্বারটা কি নির্ভর করে। তুমি খাতায় যত সুন্দরভাবে উপস্থাপন করবে তত সুন্দরভাবে কি আমরা তোমাদেরকে পূর্ণ নম্বরটি কি দিয়ে থাকি। তো আসো ফর্ম পূরণে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবা এই যে এরকম দেখো, আমি যে বই থেকে তোমাদের দেখাচ্ছি, এখানে দেওয়া আছে যে আন্তঃপ্রাথমিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নিচের ফর্মটি পূরণ করো। যেমনই থাকো, আমি তো বলেই দিচ্ছি যেমনই থাকো, জাস্ট যে বিষয়টা দেখাচ্ছি সেটা একটু ভালো করে খেয়াল করো। দেখো এখানে শিক্ষার্থীর নাম, তোমার নাম, কোন স্কুলে তুমি পড়ো, তারপরে তোমার বাবার নাম, মায়ের নাম ইত্যাদি যে বিষয়গুলো দেয়া থাকে। তুমি যেহেতু পঞ্চম শ্রেণীতে পড়ো, এখানে কিন্তু বলা হয়েছে যে সাংস্কৃতিক প্রতিযোগিতা। এখন সাংস্কৃতিক প্রতিযোগিতা যখন একটি স্কুলে যখন হয়, সেখানে কি তোমাদের আমাদের স্কুলে যখন কোনো প্রতিযোগিতা হয় ক্লাসে এসে কি আমরা বলে দিই না যে আবৃত্তি হবে, গান হবে বা নাচ হবে, তুমি কোনটাতে অংশগ্রহণ করতে চাও, তুমি কিন্তু সেটা বুঝো। অর্থাৎ তুমি যে যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও জাস্ট সেটার নামটা কি তোমরা লিখে দিবে। হ্যাঁ, এছাড়া যেটার জন্য তোমাদের নাম্বারটা কমে যায় একটু খেয়াল করো, এখানে একটি বক্স দেওয়া আছে। দেখো এখানে এরকম ভাবে একটি বক্স দেওয়া আছে না, দেখতে পাচ্ছ মনে হয়, এই যে বক্স, অর্থাৎ তোমরা বক্স করে লিখবে, বক্স করে লিখবে। এবং যে খাতাটি তোমরা খুব সুন্দরভাবে চেষ্টা করবে পরীক্ষার খাতায় খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। যে পৃষ্ঠায় তুমি শুরু করবে সেই পৃষ্ঠায় শেষ করবে। ফর্ম পূরণ কিন্তু অবশ্যই তোমাকে এক পৃষ্ঠায় লিখতে হবে। কারণ দেখো তোমার যখন যে কোনো স্কুলে তোমরা এর আগে স্কুলে পড়ার আগে বিভিন্ন স্কুলে পড়েছো, যখন বাসায় তোমাদের ফর্ম নিয়ে গিয়েছে, সেই ফর্ম কি 2 পৃষ্ঠার হয়, 3 পৃষ্ঠার হয়, কখনো দেখেছো? 1 পৃষ্ঠার হয় না? তো ওই পৃষ্ঠার মতো, অর্থাৎ তুমি মনে করো তুমি এই পৃষ্ঠায় লেখা শুরু করেছো, বা দেখো মনে করো তুমি এই পৃষ্ঠায় লেখা শুরু করেছো, এই পৃষ্ঠায় শেষ করবে। হ্যাঁ, এই পৃষ্ঠায় শেষ করবে, তবে বক্স করে দিবে। বুঝতে পারছো কি বলছি? কারণ এটি এমন একটি তোমাদের জন্য আমি বলবো খুবই সহজ। পঞ্চম শ্রেণীতে এই 5 নম্বর একজন শিক্ষার্থী
চাইলেই সে কি লুফে নিতে পারে। একজন শিক্ষার্থী যদি মনে করে আমি 5 নম্বর 5-এ 5ই পাবো, সে চাইলেই লুফে নিতে পারে। শুধু সুন্দরভাবে খাতায় উপস্থাপন, বক্স এবং সর্বোপরি কি তাকে সবসময় খাতায় কি মার্জিন করে পরে লিখতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? দেখো, তো আজকে যেহেতু ব্যাকরণের অনেক বিষয় সম্পর্কে আমরা পড়লাম, দেখো আজকের বিষয়ে যদি আমরা আবার দেখি আমরা কি কি করেছি। আমরা ভাষা সম্পর্কে জেনেছি। তোমরা কি ভাষা সম্পর্কে জেনেছো? ক্লাস শেষ করার আগে আমরা কি কি করেছি সেটা সম্পর্কে আরেকবার দেখে নিব। তারপরে কি আমরা প্রতিবারের মতো বাড়ির কাজ যেভাবে দিই সেভাবে বাড়ির কাজ দিব। ওকে, দেখো আমরা ভাষা সম্পর্কে জেনেছি। ভাষা কি? ভাষা কি তোমরা জেনেছো না? জেনেছো কিন্তু। তারপরে আমরা দেখেছি বাংলা ভাষা কি। এরপরে আমরা যেটা শিখেছি বাংলা ভাষার বিভিন্ন রূপ স্তর নিয়ে কথা বলেছি। তারপরে আমরা সাধু ভাষা, চলিত ভাষা সম্পর্কে একটা ধারণা আমাদের আজকে হয়েছে। সেই ধারণার মধ্যে যেটা আমাদের ছিল প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে সাধু ভাষার ব্যাকরণের নিয়ম অনুযায়ী চলে, গুরু গম্ভীর থাকে, ক্রিয়াপদ এবং সর্বনাম পদে পূর্ণরূপ থাকে, আর চলিত ভাষায় কি ক্রিয়াপদ সর্বনাম পদে সংক্ষিপ্ত রূপ থাকে। এবং ওই সাধু ভাষা থেকে ক্রিয়াপদের চলিত ভাষায় রূপান্তর করার কিন্তু পদ সম্পর্কে জানতে হবে। আমরা খুব স্বল্প পরিসরে হলেও পদ নিয়ে আলোচনা করেছি, তাই না? এরপর রূপান্তর দেখিয়েছি। এরপরে আমরা কি করেছি? এক কথায় প্রকাশ। সবথেকে মজার যে বিষয়টি আমরা বলেছি এক কথায় প্রকাশ, অর্থাৎ বিস্তারিত করেও বলা যায়, আবার কি তা সংক্ষেপেও উপস্থাপন করা যায়, তা জেনেছি। আর একটি সহজ বিষয় আমরা সম্পর্কে খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়েছি, ফরম পূরণ। একজন শিক্ষার্থী চাইলেই এই ফরম পূরণে 5 নম্বর দেয়া থাকে। 5 নম্বর সে চাইলেই সহজেই লুফে নিতে পারে, শুধু সুন্দরভাবে খাতায় উপস্থাপনের মধ্যে দিয়ে। বুঝতে পারছো? আর স্বপ্ন পূরণের প্রত্যয় আরেকটি জিনিস আছে জানো, অনুশীলন। তুমি যত বেশি চর্চা করবে, অনুশীলন করবে, তত বেশি কি তুমি তোমার স্বপ্নের দিকে কি এগিয়ে যেতে পারবে। বুঝতে পারছো? তো আসো আজকে আমরা বাড়ির কাজে চলে যাই। দেখো বাড়ির কাজ বরাবরের মতোই থাকবে, এটা আমি সবসময় ক্লাস তোমাদের বলে থাকতাম, আজকেও বলছি। বিগত বছরের প্রশ্ন থেকে তোমার ইচ্ছে মতো যে কোনো 20টি ক্রিয়াপদের চলিত রূপ খাতায় লিখে চর্চা করবে। তোমরা কি বুঝতে পারছো? নিশ্চয়ই তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে আছো। যদি না লিখে থাকো আবারও বলছি, লিখে নাও। বিগত বছরের প্রশ্ন থেকে তোমার ইচ্ছে মতো যে কোনো 20টি ক্রিয়াপদের চলিত রূপ খাতায় লিখে চর্চা করবে। অর্থাৎ চর্চার কোনো কি নেই, বিকল্প নেই, তাই না? আরেকটি দেখো যেটা আমরা পড়লাম তোমার পাঠ্য বইয়ের, আমি যখন এক কথায় প্রকাশ বা সমার্থক শব্দ বা তোমাদের বিপরীত শব্দ পড়িয়ে থাকি, তখন একটি কথা আমি ক্লাসে বারবারই বলি যে বিগত বছরের প্রশ্নগুলো তো তোমরা পড়বে, কিন্তু পাশাপাশি আসলে বিগত বছরের প্রশ্নগুলো হয় কোথা থেকে। পঞ্চম শ্রেণীতে তো সব পাঠ্য বই ভিত্তিক প্রশ্ন হয়ে থাকে, পাঠ্য বইয়ের আলোকে যে এক কথার প্রকাশ আছে, সমার্থক শব্দ আছে সেগুলো। আর বিভিন্ন বই সম্পর্কে তোমাদের ধারণা আছে বা আমরাও ক্লাসে বলেছি, সেখানে দেখবে প্রতিটি গদ্য বা পদ্যের আলোকে এক কথার প্রকাশ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ দেয়া আছে। সেগুলো পড়ে আবার বিগত বছরগুলো পড়বে, যাতে একটি প্রশ্ন কি তোমার মিস না হয়। তো বাড়ির কাছে চটপট নিয়ে নাও তোমার পাঠ্য বইয়ের প্রথম 3টি গল্প ও 3টি কবিতা বা ছড়ার আলোকে এক কথায় প্রকাশ খুঁজে বের করে তা খাতায় লিখবে। বুঝতে পারছো কি বলছি? আবারও বলছি, তোমার পাঠ্য বইয়ের প্রথম 3টি গল্প ও 3টি কবিতা বা ছড়ার আলোকে এক কথায় প্রকাশ খুঁজে বের করে তা কি করবে? খাতায় লিখে রাখবে। এগুলো তো তোমাদের লিখতে বললাম, আর এছাড়া আমি 10টি রচনা দিয়েছি। রচনাগুলো কি বাসায় এর মধ্যে তৈরি করে ফেলবে। ইনশাআল্লাহ আগামী ক্লাস বা পরের ক্লাস চেষ্টা করব আরো কিছু গুরুত্বপূর্ণ রচনা নিয়ে তোমাদের সাথে কথা বলার জন্য। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে আমার ক্লাসটি শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।